ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছে জানতে চাই যে নিশ্চয়ই দেখেছেন কিছুটা হলেও কি কি বিষয়ে সংস্কারের প্রস্তাব করা হয়েছে এই চারটি কমিশনের পক্ষ থেকে। যদি মোটা দাগে আপনার কাছে প্রশ্ন করি যে যেমনটা আপনারা আশা করেছিলেন সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবনা দেওয়া হবে, মোটামুটি কি সেগুলো প্রতিফলন ঘটেছে? ধন্যবাদ আপনাকে। রাইট নাও ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে যে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে কিনা। নাম্বার ওয়ান হচ্ছে যে আজকে আপনার কয়েকটি কমিশন তাদের রিপোর্ট সাবমিট করেছেন। রিপোর্টে ডিটেইল কি আছেন এটা তো প্রধান উপদেষ্টার তরফ থেকে, যেটা আমরা আগে শুনেছি, যেটা অর্থাৎ সরকারের তরফ থেকে, এটা পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স তাদের সাথে তারা মত বিনিময় করবেন। তাহলে এটার একটি কপি, অফিসিয়াল কপি উই শুড গেট ফার্স্ট। আমাদের হাতে তো আগে আসতে হবে সরকারের তরফ থেকে। সরকার হচ্ছে রিসিপিয়েন্ট। সরকার কমিশন রিপোর্টগুলো পেলেন। আমার ধারণা সরকার রিপোর্টগুলো পাওয়ার পরে সরকার এখানে তারা একটা নিশ্চয়ই গো থ্রু করবেন, এটা দেখবেন। দেখার পরে তারা একটা ধারণা পাবেন যে অ্যাকচুয়ালি কমিশন কি কি রেকমেন্ডেশন দিয়েছেন। তো সাইমালটেনিয়াসলি এটাও করতে পারেন যে খুব সময়ক্ষেপণ না করে এটার একটা কপি আমাদের মধ্যে তারা আনুষ্ঠানিকভাবে ডিস্ট্রিবিউট করবেন। ডিস্ট্রিবিউট করার পরে এইটার আপনার রেকমেন্ডেশন যেগুলো আছে সেগুলো আমরা প্রোজ অ্যান্ড কনস আমরা এগুলো নিজেরা দেখব, জানবো, বিশ্লেষণ করব। তখন বলতে পারবো যে মূলত কতটা প্রতিফলন হয়েছে অথবা কতটা প্রতিফলন হয়নি। যেটুকু জানা গেছে মোটামুটি গুঞ্জন তো শোনা যাচ্ছিল যে যেমন এইগুলো তো আপনাদের 31 দফার মধ্যেও সম্ভবত আছে, বা নতুন করে আপনারা যা বলছেন যে এক ব্যক্তি দুইবারই বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, 70 নম্বর অনুচ্ছেদ যেটি অনেক বিতর্কিত, দলের বিপক্ষে ভোট দেওয়া যাবে না, দিলে তার সদস্য খারিজ হয়ে যাবে। যে কথাগুলো বলছেন এগুলো অনানুষ্ঠানিকভাবে বলছেন, অ্যাজ রিপোর্টেড ইন এগুলো রয়েছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা ভারসাম্য, সাংবিধানিক সংস্থা বাড়ানো এবং জবাবদিহিতা নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা বাড়ানো, এগুলো হচ্ছে সংবিধান সংস্কার কমিশন যেগুলো। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকেও তো নানান ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে, যদি আমি বলি, যদি উল্লেখযোগ্য যে বিষয়গুলো, নির্বাচনী শাস্তি এবং ব্যবস্থা নেওয়ার বিধান, ইসির সক্ষমতা এবং জবাবদিহিতা তৈরি। সংবিধান সংস্কার কমিশনের মধ্যে আরেকটি রয়েছে খুব বেশি আলোচিত হওয়ার কথা, যেটি সেটা হচ্ছে সংসদ সদস্যের সংখ্যা 350 থেকে 400 উন্নীত করা এবং নারী সংসদ সদস্যদের সংরক্ষিত নারী আসনে যারা আসেন সেটি 50 থেকে 100 করা। আবার নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সরাসরি নারী সংসদ সদস্যদের জন্য সরাসরি ভোটের ব্যবস্থা করা। এইসব বিষয়ে আমি প্রথম যেটা বলতে, তো আসলে কি আমরা আনুষ্ঠানিকভাবে রিপোর্টগুলো দেখতে চাই। ঠিক ভাষা আলোচনা বা আপনার শিরোনাম দেখে, পয়েন্ট দেখে কথা বলাটা খুব যৌক্তিক হবে না। যেমন আপনি যদি বলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য, দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো কিন্তু আমাদের দলের তরফ থেকে আমরা নিজেরাই আজ থেকে 8-9 বছর আগে এই প্রপোজালগুলো আমরাই দিয়েছি। তো আই উইল বি হ্যাপি এবং আমরা নিশ্চয়ই খুশি হব যদি আমাদের এই প্রস্তাবগুলো যদি আপনার কমিশনও যদি ধারণ করে থাকেন, রেকমেন্ড করে থাকেন। তার মানে এটাই হচ্ছে যে আমরা যে প্রস্তাবগুলো আমরা দিয়েছিলাম সে প্রস্তাবগুলো আসলে আপনার সবার মধ্যে একটা আলোচিত এবং গ্রহণযোগ্য একটা প্রস্তাবই আমরা দিয়েছিলাম। তো বিএনপি রাজনৈতিক দল হিসেবে চিন্তা ভাবনায় যে বিএনপি এগিয়ে থাকে, একটা বিজ্ঞাপন ছিল, আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আপনি এই মাস মিডিয়ার লোক, আপনি দেখবেন যে একটা বিজ্ঞাপন ছিল যে পথ দেখায় সে থাকে এগিয়ে। তো এই পথটা তো আমরা দেখিয়েছিলাম। তো সেই পথগুলোর সেই পথের অনেকগুলি যদি অনেক অনুষঙ্গগুলি যদি এটার সাথে যুক্ত থাকে, সার্টেনলি উই আর হ্যাপি। আবার অ্যাট দ্য সেম টাইম আপনি আবার যেমন নির্বাচনের কথা বললেন যে 300 জায়গায় 350 এমপি হবে, নারী এমপি 50 জনের জায়গায় 100 জন হবে, এটার মধ্যে খুব গুণগত অবস্থার পরিবর্তন হবে বলে আমি মনে করি না। বাট বিকজ উই হ্যাড 300 মেম্বার্স ইন আওয়ার পার্লামেন্ট। আমাদের পার্লামেন্টে তো বহু বছর ধরে 300 মেম্বার ছিলেন। তাতে বাংলাদেশের জাতীয় সংসদের কি গুণগত পরিবর্তন হয়েছে আমরা দেখেছি। যে জাতীয় সংসদের সদস্যরা, যেমন একজন ডাক্তার, তিনি ডাক্তারি করছেন, যিনি একজন আইনজীবী, তিনি আইন পেশায় তিনি যুক্ত ছিলেন, যিনি ঠিকাদার, তিনি তার ঠিকাদারি করেছেন, যিনি ব্যবসায়ী, তিনি তার গ্রুপ অফ কোম্পানিদের ব্যবসা হাঁকিয়ে বেরিয়েছেন। আবার পার্লামেন্টের মেম্বার হিসেবে মনে যদি ইচ্ছা হয়েছে, কেন ওই যে লেখা আছে এতদিন যদি উনি অংশগ্রহণ না করে তাহলে তিনি
সংসদ সদস্য পদ থাকিবে না, বেতন ভাতা নিচ্ছেন প্রতি মাসের, অথচ দেখা গেল যে আপনার ওই নির্দিষ্ট সময়ের একদিন আগেও যদি উনি মানে আসলে যে বসেন, তাহলে এইসব বিষয়গুলো আছে কিনা আমি জানি না। ডিটেইল পাওয়া যায়নি এখনো পর্যন্ত। এগুলো এই বিষয়গুলো না থাকলে আমি মনে করব না যে এগুলো খুব পরিপূর্ণ হয়েছে। এক, 2 নম্বর হচ্ছে যে আপনি পার্লামেন্টের মেম্বার যারা, ন্যাম ভবন আছে আপনি অধিবেশন চলাকালীন সময় থাকার জন্য, এমপি হোস্টেল আছে, এটাকে হোস্টেল বলে, এমপিদের বাসভবন বলে না, এমপি হোস্টেল বলে। এমপি হোস্টেলে কখন থাকবেন? যখন আপনার অধিবেশন চলবে সেই সময় থাকবেন। আপনার যখন মানে সংসদীয় কাজ আছে, কমিটি বিজনেস আছে, তখন আপনি থাকবেন। কিন্তু সারা মাসব্যাপী, বছরব্যাপী, 5 বছর জুড়ে বউ বাচ্চা নিয়ে বসবাস করার জন্য তো এমপি হোস্টেল না। ইট শুড নট বি। থাকলে সমস্যা কি? অবশ্যই অন্য সময় কি করবে? অবশ্যই সমস্যা আছে। আচ্ছা, যেমন এমপি শিপটা তো একটা ফুল টাইম বিজনেস। কেন আপনি এইখানে যদি আপনি আই এম সরি টু ইয়োর মানে ভিউয়ার্স, আমি কোনো এলাকার কথা মানে বলতে চাচ্ছেন, তো একটা উদাহরণ হিসেবে বলছি, কাউকে ছোট করার জন্য না। ধরুন বাংলাদেশের যে কোনো মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। একজন জেলা, আমি নামই না বললাম, যে কোনো জেলার একটি নির্বাচনী আসনের এমপি সাহেব, তিনি এমপি আছেন, তিনি বউ বাচ্চা নিয়ে একেবারে পার্মানেন্টলি ঢাকায় বসবাস শুরু করলেন। তারপর বিবি সাহেবা বললেন যে আমাদের একটা ঢাকায় বাড়ি দরকার, এবং দেখবেন যে যারা একবার এমপি হয়েছেন তারা সবাই ঢাকায় সেটেলড হয়েছেন। আপনি দিল্লি থেকে দেখবেন নাকি যে আপনি যদি, আমি পার্শ্ববর্তী উদাহরণ যদি টানি, রাওয়ালপিন্ডির উদাহরণ যদি টানি, সেখানকার এমপি নাকি রাওয়ালপিন্ডির দিল্লিতে থাকে নাকি? আমেরিকার ওয়াশিংটন ডিসিতে যে আপনার ওদের যে মানে পার্লামেন্ট আছে, সেখানে কি তাদের এমপি সাহেবরা, সিনেটররা, হাউসের রিপ্রেজেন্টেটিভসরা তার কি ওখানে থাকে? তাদের জন্য কি ডিউটি ফ্রি গাড়ি দেওয়া হয় নাকি? তাদের কি আপনার এই কম মূল্যে রাজকের প্লট দেওয়া হয় নাকি? তারপর আবার বেনামে স্বনামে নানান রকম চর্যবৃত্তি করে নানাভাবে মানে প্লট নেওয়া হয়। আচ্ছা, গেল এটা। আপনি এমপি হিসেবে মান্থলি বেতন পাচ্ছেন, আপনি বলেন যে আমি জানি না যে এমপিদের বেতন বাড়ানোর কথা বলা হয়েছে কিনা, আমি জানি না যে এমপিদের রিটায়ারমেন্টের পরে পেনশনের কথা বলা হয়েছে কিনা। ইন্ডিয়া তো আপনি এমপি থেকে যদি আপনি সরে যান, অর্থাৎ এমপি যদি হতে না পারেন, ওই সময়টা তো আপনি ভাতা পাবেন, আপনি নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন। এমপিতে আপনি সুযোগ সুবিধা মানে বাড়িয়ে দেন। এমপিদেরকে যারা বলতে পছন্দ করেন তারা, মানে আগের কথা বলছি, এখন তো নতুন রেকমেন্ডেশন, এমপিরা বলতে পছন্দ করেন তারা ল মেকার, ল ফ্রেমার। আদৌ কি বাংলাদেশের কোনো এমপি 52-53 বছর বয়সে উন্নয়ন কাজের সবকিছু তাদের হাতে থাকে? উন্নয়ন কাজে থাকলেও সেটাও আমরা আপত্তি, কিন্তু তারা একটা ল মেক করেছেন কিনা? তারা তো একটা ল মেক করেন নাই। লেজিসলেটিভ উইং থেকে আপনার আইনের ড্রাফট তৈরি করে, হ্যাঁ জয়যুক্ত করে সেখানে, অথবা না জয়যুক্ত করে, এই তো বিষয়টা তাদের কাজ। তারা আজ পর্যন্ত ইন্ডিভিজুয়াল একটা প্রাইভেট মেম্বার্স ডে, উই হ্যাড প্রাইভেট মেম্বার ডে ইন আওয়ার সিস্টেম, কিন্তু সেখানেও তারা একটা বিল তারা কোনোদিন পাস মানে প্রপোজ করেন নাই। কেন করেন? এই দায়িত্ব আপনাদের নেই। কারণ হচ্ছে যে ওইটা করার জন্য অধিকাংশ যোগ্য লোক পার্লামেন্টে যায় না। জি, আমি আসবো আপনার কাছে। মানে অনেক লোক আছে পার্লামেন্ট বানানটো মানে আপনার মানে উচ্চারণ এখানে ঠিক মতো লিখতে পারবে না। মনোনয়ন তো আপনারাই দিয়ে থাকেন। ওয়েল, আমরা আপনাদের বিষয় না, বিষয়টা আপনি বলছি বিএনপি দায় এড়াতে পারে না। না, আপনি সংস্কার করছেন তো রে ভাই, আপনি আর টকিং অ্যাবাউট রিফর্ম, সেটা আছে কিনা? আপনি যখন রিফর্মে যাবেন, তখন আপনি এইগুলো না রিফর্ম করবেন। আমি যেটা বলতে চাচ্ছি, আমাকে 1 মিনিট সময় যদি দেন।